মাসুম বিল্লাহ, তার কাছে একটু বাংলাদেশ প্রসঙ্গে আমরা ফেরত আসি। আমরা দুই বাংলা নিয়ে শুনছিলাম। আমি জানতে চাই যে মাসুম ভাই, আপনি দেখছেন যে ২০২৪ সালের ৫ই অগাস্ট পরবর্তী একটি খুবই আম জানি না, একটি ইয়াং জেনারেশনের মধ্যে করে ঘাড়ে চেপে তাদের মস্তিষ্ক ম্যানিপুলেট করে ইন্ডিয়া বিদ্বেষ চলে এসেছে। এই যে জাতীয়তাবাদের কথা এতক্ষণ আমাদের সিনিয়ররা আলাপ করলেন যে আমরা প্রাণে এক, মনে এক, ভাষায় এক। আমাদের যতই একটি বর্ডার তৈরি করা হোক না কেন, ভাষা তো এক, খাদ্য তো এক, দেখতে আমরা একরকম, একই কবিতা আমরা শেয়ার করি, একই গান আমরা গাইছি। আমাদের রবীন্দ্রসঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত কেন, এগুলো নিয়েও প্রশ্ন উঠেছে। মাসুম স্যার, আপনার কাছে জানতে চাইছি যে আমাদের সংবিধানের আলোকে আসলে জাতীয়তাবাদ বিষয়টি কিরকম? কিভাবে আসলে এর উৎপত্তি হলো? এবং এই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা কি আসলে ২ বাংলার মধ্যে তো আমাদের একটা প্রেম ভালোবাসা থাকবার কথা। সেটা না হয়ে এখন যেই এই যে বিদ্বেষটা তৈরি হয়েছে, এর পিছনে আসলে ষড়যন্ত্রটা কি? এবং এর থেকে আমাদের উত্তরণের উপায় কি? মাসুম স্যার। আচ্ছা, প্রথমে বলি, এই যে আমাকে আইনবিদ বলে শুরুতে একটা চাপের মুখে ঠেলে দেওয়া, তাই না? এটা একটা ষড়যন্ত্রের অংশ। দ্বিতীয় হলো, এখানে প্রফেসর রাহুল মুখার্জি রয়েছেন, সুবীরবাবু বললেন, আমি তো সূর্যকুমার বোস, তাদের সবার কথা শুনতে শুনতেই না ইতিহাসের মধ্যে ঢুকেছিলাম। এবং আইনের ছাত্র হয়েও ইতিহাসে পাঠ নেওয়াটা এটা খুব দরকার, কেননা আইনেরও তো একটা হিস্ট্রি হয়, এবং হিস্ট্রির বাঁকে বাঁকেই তো আইনগুলোর জন্ম হয়, বা এমনকি সংবিধান পর্যন্ত জন্ম নেয়। তো নিজেকে সংবিধানের ছাত্র বা পাঠক বলতেই ভাল লাগে। সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়, আমার এ বিষয়ে দীপান্বিতা খুব বেশি বলার নাই এই কারণে, এই রবার্ট ফ্রস্ট নামে এক লোক ছিল না, আমেরিকার কবি, এর একটা দারুণ কথা আছে এরকম যে, half the world is composed of people who have something to say and cannot, and the other half who have nothing to say and keep on saying it. আমি হচ্ছি এই দ্বিতীয় ক্যাটেগরির, যে আমি আসলে কিছু জানি না, কিন্তু এ বিষয়ে বলতে থাকি। কিন্তু এই যে সুভাষ বোসের নাম করলেন, সেজন্য লোভ সামলাতে পারছি না। এই উপস্থিত থাকতে থাকতেই আমি আবার একটু গুগলে তালাশ দিলাম। তালাশ দেওয়ার পরে আল্লামা গুগল রহমতুল্লাহ আলাইহে আমাকে তথ্য দিল, দুটো তথ্য দিল। একটা হলো প্রথম আলোর জবানিতে একটা তথ্য দিল যে বঙ্গবন্ধুর সঙ্গে সুভাষ বোসের দেখা হয় নাই, কেননা বঙ্গবন্ধু যখন ইসলামিয়া কলেজে গেছেন তার আগেই বোসবাবু অন্তর্হিত হয়েছেন। কিন্তু আর একটা সাক্ষ্যতে দেখতে পাচ্ছি যে অজয় কুমার দে, পুলিশ কর্মকর্তা, তার লেখা বই ডাউন ডাউন খেরিং মেমোরি, সেখানে তিনি সাক্ষ্য দিচ্ছেন ওই ৩৫-৩৬ সালে, তখন এই একটা ছেলে সুভাষ বসুকে হসপিটালের আছেন জেনে খুব দেখতে চাইছিল, এবং তাকে ঠেকানো যাচ্ছিল না। ওই ছেলের নামই পরবর্তীতে জানা গেছে যে শেখ মুজিবুর রহমান। তবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তিনি একদম স্বীকার করে নিয়েছেন, পরিষ্কারভাবেই বলা আছে যে তিনি সুভাষ বসুর দর্শন দ্বারা দারুণভাবে প্রভাবিত, এবং অসমাপ্ত আত্মজীবনীর পরতে পরতে আমরা যে ধর্মনিরপেক্ষতার শিক্ষা পায়, দীক্ষা পায়, যেটি পরবর্তীতে বঙ্গবন্ধু একটা স্তম্ভ হিসেবে সংবিধানে দাঁড় করিয়েছেন, তাই না? এটা দারুণভাবেই কিন্তু গ্রথিত আছে। আর একটা হচ্ছে, কালকে না ২১শে ফেব্রুয়ারি গেল, এই ২১শে ফেব্রুয়ারিতে ওই আমি শহীদ অধ্যাপক আনোয়ার পাশার রাইফেলডটি আওরাত, যে বিখ্যাত উপন্যাস, আমরা এটাকে বলি জীবন্ত উপন্যাস, কেননা এই অধ্যাপক শহীদ হয়েছেন ১৪ ডিসেম্বর, স্বাধীনতার মাত্র ২ দিন আগে, এবং ওই লেখাটা তিনি ওই মার্চ থেকে এই ডিসেম্বরের মধ্যেই শেষ করেছেন। সেইখানে একটা প্যারাগ্রাফে বঙ্গবন্ধু একটা একদম জীবন্ত চরিত্র, ওখানে তিনি বলছেন যে ওই ২১শে ফেব্রুয়ারিতে, ৭১-এর ২১শে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু ওইখানে শহীদ মিনারে যে বলছেন যে, আমি যদি নাও থাকি আপনারা থাকবেন,
এই শহীদ মিনারকে ওরা যদি গুড়িয়ে দেয়, তবু থাকবে আপনার দেশের ধুলো, কাদা, মাটি। কখনো এই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। কি কোমল প্রীতিস্নিগ্ধ কণ্ঠস্বর। ওই অধ্যাপক বলছেন, পাশা বলছেন, ইনিই কি সেই 2 সপ্তাহ পরের বজ্রমানব শেখ মুজিব? 21 ফেব্রুয়ারির ঠিক 2 সপ্তাহ পর রমনা রেসকোর্সে 7ই মার্চের সেই বজ্রকণ্ঠ, সেই কণ্ঠ বিধ্বস্ত শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে আবার স্মরণ করলেন সুদীপ্ত। সুদীপ্ত মানে যে প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কাল থেকে কতবারই তো স্মরণ করলেন সেই কণ্ঠ। ইতপূর্বে কখনো কোনো বাঙালি শুনেছে? হয়তো কখনো শুনেছে শশাঙ্কের কণ্ঠে, হুসেন শাহের কণ্ঠে, কিংবা সিরাজ সেনাপতি মোহনলালের কণ্ঠে। অতঃপর এই সেদিন নেতাজি সুভাষের কণ্ঠে। নেতাজির প্রয়াস ব্যর্থ হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু, তোমার প্রয়াস ব্যর্থ হবে না, আমরা ব্যর্থ হতে দেব না। দ্যাটস ওয়্যার সুভাষ অ্যান্ড বঙ্গবন্ধু মিলস। সেখানে একটা কিন্তু দারুণ ঐক্যমত্য সৃষ্টি হলো এবং একটা ধারা সৃষ্টি হলো। এখন এইখান থেকে আপনাকে আমি কেমন করে সংবিধানে নিয়ে যাই? যে কোনো ভাবে আপনি ঢুকতে পারবেন। আপনি যে দিক দিয়ে, মানে ফুটবল খেলার মতন না, ওই আপনি শরীরটা বাঁকা দিলেই কিন্তু আপনি যে কোনো দিক দিয়ে বিপক্ষ দলের ডি বক্সে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে না? আপনি ধর্মনিরপেক্ষতা বলুন, বাঙালি জাতীয়তাবোধ বলুন, কৃষ্টি বলুন, সংস্কৃতি বলুন, যে কোনো ধরনের সাংবিধানিকতার বোধ বলুন, সবকিছুতেই, দেশভাগ বলুন, সবকিছুতেই কিন্তু আপনি সাংবিধানিকতাবাদ খুঁজে পাবেন। এই যে একটু আগেই আমরা বারবার করে বলছি যে রবীন্দ্রনাথের এই যে গানটি 2 দেশেরই জাতীয় সঙ্গীত, এমনকি বলতে গেলে আর্গুয়েবলি শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীত তার ছাত্র দ্বারাই লিখিত হয়েছে, প্রভাবিত হয়েছে। আমি এটাকে বলি না যে কনস্টিটিউশনাল সং। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যারা তাদের সঙ্গীতকে, তাই না, সঙ্গীতকে একটা ক্যাপাসাস হিউম্যানিজমের প্রবক্তা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেই গানটাকে প্রথম 10 লাইনকে স্বীকৃতি দিয়ে সংবিধানে একটা অনুচ্ছেদ লিখেছে। সো দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল সং। এবং এই কনস্টিটিউশনাল সংটা দীপান্বিতা আপনি যখন ব্যাখ্যা করবেন, ইন্টারপ্রেট করবেন, তখন আপনি বলুন তো মানবাধিকারের কোন বিষয়টা, সাংস্কৃতিক অধিকারের কোন আবহটা বাদ থাকে, এবং সেখানে ভৌগোলিকতার কোন বিষয়টাকে দিয়ে আপনি এটাকে বাদ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বললে বান্দাল দিয়ে ঠেকায় রাখবেন? এটা তো হয় না, তাই না? তো সুতরাং এই রবীন্দ্রনাথের এই গানটি আমি বলি যে jurisprudence of patriotic emotion or jurisprudence of patriotism. Whatever law I interpret, আমাদের জাজেরা ভারতের jurisprudence দ্বারা দারুণভাবে প্রভাবিত, আমাদের আইনি মানুষও তাই। এবং পাশাপাশি এই যে 2 বাংলাকে একদম মানে এরকম গেঁথে ফেলা, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, জীবনানন্দ বলুন, হটেভার যার নামই করুন না কেন, আপনি তো ওই কলকাতা পশ্চিমবঙ্গ দিয়েই বেঁধে ফেলতে পারবেন, তাই না? তো আমি তো সংবিধান দিয়েই বেঁধে ফেলছি, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, আমারও প্রাণ, তাই না? এইভাবে তো বাধা, তো এই বাধাটা আপনি খুলবেন কেমন করে? বাঁধন যাবে না ছিঁড়ে। এখন রাজনীতির খলনীতি, সেই খলনীতি আমাদেরকে হয়তো আলাদা করে ভৌগোলিক রাষ্ট্র ধারণা তৈরি করে, কিন্তু সেই ধারণা থেকে বেরিয়ে এসে জাতীয়তাবাদে, এখন আপনার প্রশ্নে আমি আসতেছি, সেটা হলো বঙ্গবন্ধুর যে জাতীয়তাবাদের দর্শন, বাঙালি জাতীয়তাবাদের দর্শন, সেইখানে একটা মনস্তাত্ত্বিক দিক আছে, সেখানে একটা অন্তরের ব্যাপার আছে। এই অন্তরের ব্যাপারটা আমি এখন যেখানে বসছি এই ফ্রান্সে, এই ফ্রান্সেরই একজন দার্শনিক, নাম হচ্ছে, এনার নাম হচ্ছে, দাঁড়ান, এটার নাম হচ্ছে রেইনান, হ্যাঁ, আর্নেস্ট রেইনান। আর্নেস্ট রেইনানের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে হোয়াট ইজ এ নেশন। সেইখান থেকে আমি 2টো লাইন দীপান্বিতা সবাইকে পড়ে শোনাচ্ছি। বলছে যে এ নেশন ইজ এ সোল, একটা দেশ হচ্ছে একটা আত্মা, এ স্পিরিচুয়াল প্রিন্সিপল
two things which, properly speaking, are really one, and the same constitute this soul, this spiritual principle. One is past, the other is present. তাহলে আপনি দেখেন যে জাতীয়তাবাদকে এমন সুন্দরভাবে, আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চে কে যখন আমি বারে বারে শুনি যে উনি যে এই যে ১৭ মিনিটে পুরো বাঙালির ইতিহাসকে বেঁধে ফেলেন, তাই না, বা কয়েকটা লাইনে ইতিহাসকে একেবারে ২৪ বছরের ইতিহাস, অসংখ্য মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, ৫২ সালে রক্ত দিয়েছি, ৫৪ সালে জয়লাভ করেও গদিতে বসতে পারি নাই, ৫৮ সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে ১০ বছর গোলাম করে রেখেছিল, তাই না। তারপরে এরকম বলতে বলতে বলছে যে ৬৯-এর গণ আন্দোলনে আইয়ুব খানের পতনের পরে ইয়াহিয়া সরকার নিলেন, তিনি বললেন শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম, তাই না। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে, আমরা মেনে নিলাম। কিন্তু কি পেলাম আমরা? এই যে কি পেলাম আমরা বলে শেখ মুজিব নামের ওই বজ্র মানব চিৎকার করে ওঠে এবং হাহাকার করে ওঠে, ওই বেদনাটা তিনি কিন্তু ১০০০ বছরের বাঙালির না পাওয়ার বেদনাটা তিনি কিন্তু ধরে ফেলেন, এবং সেখানে আমি বাঙালি জাতীয়তাবাদের যে মূল শক্তি, সেই শক্তিটা পাই। সেই শক্তিটা হয়তো এই যে যে অথর্ব, এই যে যে সো কল্ড জুলাই ওয়ারিয়র, এদের চাপার মুখে, চাপাবাজির মুখে হয়তো একটু শুনতে পাচ্ছি না, কিন্তু এই কণ্ঠকে রোধ করে রাখা যায় না, এই বোধকে কখনো দাবায় রাখা যায় না, এটা সবসময় প্রজ্বলিত হয়ে থাকবে। সুতরাং এই জাতীয়তাবাদের কনসেপ্টটা আমি যখন সংবিধানে বসাবো, অনেকে কিন্তু আমাদের এই কনস্টিটিউশনাল লিস্ট যারা আছে তারা সমালোচনা করে যে এই গণতন্ত্র, তারপরে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, ধর্মনিরপেক্ষতার নীতি, এই সব সংবিধানে সমাজতন্ত্র, এসব লেখার কি দরকার? কিন্তু এরা কখনোই, আই টেল ইউ, এরা কখনোই সংবিধানে কেমন করে যে এত সুন্দর করে লেখা ছিল তা কিন্তু কখনো পড়ে দেখে নাই, ভালোভাবে পড়ে দেখে নাই। এমনকি আমরা তো দাবি করতে পারি যে ভারতের সংবিধানে শ্রীমতী গান্ধী যখন আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষতার নীতি সংবিধানে আত্মীকরণ করছেন, আমরা কিন্তু ৭২-এ সেটা লিখে রাখছি, কেননা আমাদের অভিজ্ঞতা বলেছে যে না, আর না, এভাবে হয় না, দেশটা সবার এভাবে তৈরি করতে হয়। সুতরাং আমরা ওইখানে কি লিখছিলাম জানেন না, আমি সুন্দর ওই আর্টিকেলটা ইংরেজিতে পড়ে শুনছি, বাংলা আরো মধুর, আরো সুন্দর শুনতে, কিন্তু অত সময় তো নাই। বলছে দ্য ইউনিটি অ্যান্ড সলিডারিটি অফ দি বেঙ্গলি নেশন। তো আপনি যখন সলিডারিটি শব্দ ব্যবহার করবেন, তখন কি আপনি এটাকে ভৌগোলিক মাত্রা দিতে পারবেন? বলুন, দি ইউনিটি অ্যান্ড সলিডারিটি অফ বেঙ্গলি নেশন হুইচ deriving its identity from its language and culture, attained sovereign and independent Bangladesh through a united and determined struggle in the war of independence shall be the basis of Bengali nationalism. তাহলে বাঙালি ন্যাশনালিজমের ভিত্তিটা আপনি পাইলেন, এখানে কিন্তু স্ট্রাগল শব্দ ব্যবহার করা আছে এবং বলছে যে ইউনিটি অ্যান্ড সলিডারিটি। তো সিরাজুল ইসলাম চৌধুরী বলেন বা আনিসুজ্জামান বলেন বা হুমায়ুন আজাদ বলেন বা এইরকম আরো যেসব লেখক আছে, সব যদি এক জায়গায় মিশান আপনি, তাহলে কিন্তু এই বেঙ্গলি ন্যাশনালিজমের একটা অ্যাকোমোডেটিভ দিকও পাবেন। আমিরুল ইসলামকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা আদিবাসীদেরকে তাহলে তো বাদ দিয়ে দিলেন, তা স্যার বলে যে আমরা তো আসলে ৭২ সালে যখন সংবিধানটা লিখতেছি, এই আমিরুল ইসলাম কিন্তু ৬৬-র ওই আইসিসিপি আর আইসিএসসিআর এর ড্রাফটিং স্টেজে হেনরি ফেনারবক্টের সাথে কাজ করেছেন। তিনি বলছেন যে দেখেন, ইন্ডিজেনাস রাইটস এর যে বিকাশ, যে ডেভেলপমেন্ট, সেটা তো হয়েছে মূলত ৮০-৯০-এর দশকে বা আরো পরে, এই সেদিন ২০০৭ সালে। আমরা তো মানবাধিকারের অত ডালপালা তখনও অত বিস্তারিত ভাবে বুঝতে পারি নাই, সুতরাং আমরা ওইভাবে লিখেছিলাম। কিন্তু আপনি লক্ষ্য করেন তারই কন্যা শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে ২০১১-তে যখন আমি আবার সংবিধানে এটা পরিবর্তিত হচ্ছে, যখন সেকুলারিজম প্রিন্সিপল রিভাইভ হচ্ছে, যখন ১৫তম সংশোধনীতে আমি জাতীয় সংস্কৃতির পাশাপাশি আদিবাসী সংস্কৃতি, আঞ্চলিক সংস্কৃতি, কৃষ্টি, এগুলোর বিকাশের কথা বলছি, ডেভেলপমেন্ট না। বাংলাতে বিকাশ শব্দ কিন্তু ভারী মানে অর্থবহ এবং একেবারে প্রাণভেদী এবং ইতিহাসভেদী, কালভেদী।
তো যখন আমি এই কথাগুলো লিখছি এবং একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে যখন এটা বুঝতে চাইবো, তখন তো আমি শুধুমাত্র এটাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করতে পারবো না। সুতরাং সেটা আমি ফ্রুটফুলি উইল বরো ফ্রম ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্স, উইল বরো ফ্রম জার্মান জুরিসপ্রুডেন্স। আমি যখন সেকুলারিজম বুঝবো, তখন আমি নিশ্চয়ই ফ্রান্সের লাইসিতে থেকে বুঝতে চাইবো। সুতরাং সাংস্কৃতিক অধিকারের কিছু কিছু ট্রান্সেন্ডেন্টাল দিক হয়, কিছু কিছু কসমোপলিটান দিক হয়। এটা শুধুমাত্র এই ভেতরে লুকিয়ে মায়ের আঁচলে মানে বেঁধে রাখার মতন না। সুতরাং এখানে আমি যে কোনো, ধরেন ওই আমার সংবিধানে 25 নম্বর অনুচ্ছেদে লিখছি যে আমি আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাবো। তো এখানে কি কালচারাল অধিকার বাদ গেল? যদি না যায়, তাহলে এই চর্চাটা আমাদের আজকে যে নতুন সংবিধান প্রণয়নওয়ালারা যে বলতেছে বাংলাদেশের সংবিধানকে যে বারে বারে ক্ষত বিক্ষত করছে, আমাদের মূল সংকটটা হচ্ছে ওই আদিবাদ, অরিজিনালিজম এবং লিভিং কনস্টিটিউশন মধ্যকার সংকট। এই সংকটটা আমরা পড়া, তথ্য জানা, উদারতা, এই তারপরে বোধের উন্মিলন, এইগুলোর মাধ্যমে ভালোভাবে জানতে পারি। সুতরাং মুক্তি কোথায়? আমাদের মুক্তি হচ্ছে যে সবারে বাসরে ভালো, নইলে মনের কালি ঘুচবে না রে, তাই না? এই লাভ জুরিসপ্রুডেন্সই আমাদেরকে মুক্তি দেখাতে পারে, যেটা কখনোই ভৌগোলিক নয়। আমি থামছি এখানে।